প্রথমেই আপনাদের স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে দীপ্ত। গল্পের বিভিন্ন চরিত্রে সৌপ্তিক, শ্যামল, পার্থ, জয়েতা এবং আমি দীপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। স্নান ও দুপুরের খাবার খাবার জন্য উঠি করছিলাম। বেলা 10:30 বেজে গিয়েছে। এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরল। শুনতে পেলাম সে বলছে, হ্যালো, কে আপনি? ও বিধু বাবু, নমস্কার নমস্কার। কি খবর? হ্যাঁ, বলেন কি? আমায় যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা, আমি ওই আধ ঘন্টার মধ্যেই গিয়ে পৌঁছবো। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলো। অজিত, চলো হে, একটু ঘুরে আসা যাক। একটা খুন হয়েছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কোন বিধুবাবু? ডেপুটি কমিশনার? হ্যাঁ, তিনি। আমার ওপর এত দয়া কেন হলো বুঝতে পারছি না। নিজের ইচ্ছায় যে ডাকেননি তা তাঁর কথার ভাবেই বেশ বোঝা গেল। বোধহয় ওপর থেকে অর্ডার এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হয়েছিল। তিনি বেশ মুরব্বি গোছের লোক ছিলেন। দেখা হলেই গুরুগম্ভীরভাবে ব্যোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। ব্যোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তার থেকে সর্বাংশে ছোট, এই কথাটি ঘুরে ফিরে নানাভাবে প্রকাশ করবার চেষ্টা করতেন। ব্যোমকেশ অত্যন্ত বিনীতভাবে তাঁর লেকচার শুনত ও মনে মনে হাসত। বিধুবাবু নিজের গুণ গরিমার বর্ণনা করতে করতে অনেক সময় পুলিশের অনেক গূঢ় খবর প্রকাশ করে ফেলতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবর প্রয়োজন হলেই ব্যোমকেশ তাঁর সামনে উপস্থিত হয়ে এক দফা লেকচার শুনে আসত। যৌবনকালে মনে হয় বিধুবাবু একেবারে নির্বোধ ছিলেন না। বিশেষত এই বয়স পর্যন্ত তাঁর অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল, কিন্তু পুলিশ আইনের কবলে পড়েই তাঁর বুদ্ধিটা বোধহয় নষ্ট হয়ে পড়েছিল। সহকর্মীরা আড়ালে তাঁকে বুদ্ধুবাবু বলে ডাকত। যা হোক, তাড়াতাড়ি কিছু জলযোগ করে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাসে যথাস্থানে পৌঁছতে মিনিট 20 সময় লাগলো। জায়গাটা শহরের উত্তরাংশ, ভদ্র বাঙালি পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজতে খুঁজতে চোখে পড়ল একটা বাড়ির দরজায় দুইজন লাল পাগড়ি দাঁড়িয়ে সতর্কভাবে গোফে চাড়া দিচ্ছেন। বুঝলুম এই বাড়িটাই হচ্ছে ঘটনাস্থল। ব্যোমকেশের নাম শুনে কনস্টেবল দ্বয় পথ ছেড়ে দিল। আমরা প্রবেশ করলুম। বাইরে থেকে দেখলে দোতলা বাড়িটা ছোট বলেই মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় বেশ বড়, অবস্থাপন্ন লোকের বাড়ি ছাড়া আর কিছুই নয়। বাড়িতে ঢুকেই সামনে খোলা দালানে বড় বড় টবে বাহারি তালগাছ সাজানো রয়েছে চোখে পড়ল। একটা প্রকাণ্ড কাচের পাত্রে লাল মাছ খেলা করছে। দালানের 3 ধারে বারান্দাযুক্ত কয়েকটি ঘর। প্রবেশদ্বারের সামনে দালানের অপর প্রান্তে উপরে উঠবার দুমুখ সিঁড়ি। ডান ধারের একটা ঘরে অনেক লোক গিজগিজ করছে দেখে আমরা সেই দিকেই গেলাম। দেখলাম ঘরের মাঝখানে টেবিলের সামনে স্থূলকায় পাকা গোফওয়ালা বিধুবাবু ভ্রু কুঞ্চিত করে বসে আছেন। বাড়ির চাকরের জেরা হয়ে গেছে, বামুনের জেরা চলছে।
লোকটা কাঁদো কাঁদো মুখে জোর হাত করে দাঁড়িয়ে বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিচ্ছে এবং ধমক খেয়ে চমকে চমকে উঠছে। কয়েকজন নিম্নতন পুলিশ কর্মচারী চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে বিধুবাবুর মুখ আরও অপ্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, আপনারা এসেছেন? বসুন বসুন। বিশেষ আর কিছু নয়, একটা খুন হয়েছে, সামান্য ব্যাপার। কে আসামি তাও পরিষ্কার জানা যাচ্ছে। ওয়ারেন্টও ইস্যু করে দিয়েছি, বুঝলেন। কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে হবে। কর্তার ইচ্ছায় কর্ম, বুঝলেন। আপনিও দেখুন, যদিও দেখবার কিছুই নেই। আপনি স্বয়ং যে কাজে রয়েছেন তাতে আমার থাকা বা না থাকা সমান। যাই হোক, কমিশনার সাহেব যখন হুকুম দিয়েছেন তখন আপনার সহকারী হিসাবে আমি না হয় থাকব। কিন্তু ব্যাপারটা কি বলুন তো? কে খুন হয়েছে? ভগবানের অপার মহিমা। দেবতা একটু প্রসন্ন হলেন, বললেন, এ বাড়ির কর্তা করালি বাবু গত রাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। মৃত্যুর ধরনটা একটু নতুন, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন। কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। করালি বাবুর এক ভাগ্নে, বুঝলেন, মতিলাল, আরে সেই তো এ কাজ করেছে মশাই, আর করেই ফেরার হয়েছে। গোড়া থেকে সমস্ত কথা না বললে আমার মতো লোকের বুঝে ওঠা সম্ভব নয়। দয়া করে একটু খোলসা করে যদি বলেন। বিধুবাবুর মুখের মেঘ সম্পূর্ণ কেটে গেল। তিনি একটু গম্ভীর হাসি হেসে বললেন, একটু বসুন বসুন, ওই লোকটার জেরাটা শেষ করে নি, তারপর সব কথা আপনাকে বুঝিয়ে বলবো। পাচক ব্রাহ্মণটা তখনও দাঁড়িয়ে কাঁপছিল। বিধুবাবু তাকে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, এই শোনো, সাবধান হয়ে বুঝে সমঝে কথা বলবে। মিথ্যা কথা একটা বলেছ কি সঙ্গে সঙ্গে হাতে হাত করা, বুঝলে? আগে বিধুবাবু তখন অসমাপ্ত জেরা আরম্ভ করলেন। কাল রাত্রে তুমি মতিলাল বাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আগে ঘড়ি তো দেখিনি, বোধহয় একটা দুটো হবে। ঠিক করে বলো, একটা না দুটো? আগে 12টা একটা হবে। 12টা একটা হবে। আবার আবার 5 রকম কথা। ঠিক বলো, 12টা না একটা না দুটো? আগে 12টা। দারোগা তাড়াতাড়ি জবানবন্দি লিখে নিতে লাগলো। তিনি পা টিপে টিপে চোরের মতো বেরিয়ে গেলেন। আগে তিনি প্রায় রোজ রাত্রিরেই বাড়ি থাকেন না। আবার বাজে কথা। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মতিলাল বাবুকে তুমি ওপর থেকে নামতে দেখেছিলে? আগে না হুজুর, তিনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে যান তখন দেখেছিলাম, ওপর থেকে নামতে দেখিনি। তুমি তখন কোথায় ছিলে? আগে আমি 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 সত্যি কথা বলো, তখন তুমি কোথায় ছিলে? আগে ধর্মাবতার, আমার দেশের লোকেরা এ বাড়ির সামনে মেট করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে তাদের আড্ডায় গিয়ে একটু বসি আর কি। তুমি তখন আড্ডায় বসে বসে গাঁজায় দম দিচ্ছিলে? আগে সদর দরজা তখন খোলা ছিল? ভয়ে বামুন ঠাকুর শুকিয়ে গিয়েছিল। অস্পষ্ট কণ্ঠে বলল, আগে বিধুবাবু কিছুক্ষণ ভ্রু কুঁচকে বসে থেকে বললেন, তাহলে রাত্রে কারা বাড়িতে আসা যাওয়া করেছিল তুমি আড্ডায় বসে বসে দেখেছিলে? আগে আর কেউ বাড়ি থেকে বেরোননি। তুমি কখন বাড়ি ফিরলে? আগে মতিবাবু চলে যাবার আধ ঘন্টা পরেই আমি বাড়ি এসে দরজা বন্ধ করে দিলুম। সুকুমারবাবু তার আগেই ফিরে এসেছিলেন। হ্যাঁ, সুকুমার বাবু আবার কোথা থেকে ফিরে এসেছিল? তা জানি না হুজুর, তা জানি না।
তিনি কখন ফিরলেন? মতিবাবু বেরিয়ে যাওয়ার 20-25 মিনিট পরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিধুবাবুর ভ্রু কুচকানোটি গভীরতর হল। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি এখন যেতে পারো, দরকার হলে আবার তোমাকে জেরা হবে। বামুন ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পালালো। বিধুবাবু তখন ঘর থেকে অন্য পুলিশ কর্মচারীদের সরে যেতে বললেন। ঘরে কেবল আমি আর ব্যোমকেশ রইলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরে বললেন, এই দেখলেন তো, একজনকে জেরা করেই সব বেরিয়ে পড়ল। ভালো, জেরা করতে জানলে তা যা হোক। আপনাকে তো আবার এই গোড়া থেকে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। বাড়ির সকলের জবানবন্দি নিয়ে যেসব কথা আমি জানতে পেরেছি তা মোটামুটি আপনাকে বুঝিয়ে বলছি, মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা হেঁট করে চুপচাপ শুনতে লাগল। বিধুবাবু বলতে আরম্ভ করলেন, এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ছিল করালিবাবু। তিনি বিপন্নিক ও নিঃসন্তানও ছিলেন। বেশ অবস্থাপন্ন লোক। কলকাতায় 4-5খানা বাড়ি আছে। তাছাড়া ব্যাংকেও 2-3 লাখ টাকা জমা আছে। স্ত্রী পুত্র না থাকলেও তার পুষ্যির অভাব নেই। 3টে ভাগ্নে, মতিলাল, মাখনলাল ও ফণিভূষণ, এবং শালির 2টো ছেলে মেয়ে। সব শুদ্ধ এই 5টি লোককে করালিবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এই বাড়িতেই থাকে। তাদেরও 3 কুলে আর কেউ নেই। যতদূর জানা যায় করালিবাবু ভয়ঙ্কর খারাপ মেজাজের লোক ছিলেন। বাত ব্যাধিত পঙ্গু ছিলেন। বয়সও 60-62 হয়েছিল। তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না। কিন্তু বাড়ি শুদ্ধ লোক তাকে বাঘের মতো ভয় করত। তার এক অদ্ভুত পাগলামি ছিল। তিনি কেবলই নিজের উইল তৈরি করতেন। তার 3খানা উইল দেরাজ থেকে বেরিয়েছে। প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিশ করে যান, দ্বিতীয়টায় ওয়ারিশ করেন মতিলালকে, এবং সবশেষেরটায় তার সমস্ত সম্পত্তি সুকুমারকে দিয়ে গেছেন। শেষ উইলটা তৈরি হয়েছে পরশুদিনকে। সুকুমারই এখন তার ওয়ারিশ। করালিবাবুর এই থেকে থেকে উইল বদলানোর কারণ ছিল এই যে, যখন যার ওপর তিনি চড়তেন তখনই তাকে উইল থেকে খারিজ করে দিতেন। এই উইলের ব্যাপারটা নিয়ে কাল দুপুর বেলায় মতিলালের সঙ্গে করালিবাবুর খুব একচোট ঝগড়া হয়ে যায়। মতিলালের শরীরে অনেক দোষ আছে। সে তাকে ঘাটের মরা, 72 বুড়ো ইত্যাদি গালাগাল দিয়ে চলে আসেন। তারপর রাত্রি প্রায় 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। মামুন এবং চাকর দুজনেই কিন্তু তাকে পালাতে দেখেছে। এই আজ সকালবেলা দেখা গেল করালিবাবু তার বিছানায় মরে পড়ে আছেন। কিন্তু কি করে মৃত্যু হলো প্রথমটার তো কেউ বুঝতে পারেনি। আমি এসে বার করলাম। তার এই ঘাড়ের ঠিক এই মেডোলা আর ওই ফার্স্ট ভার্টিব্রাটার মাঝখানে একটা সূচ আমূল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। বিধুবাবু চুপ করলে ব্যোমকেশ মুখ তুলল। ভারী আশ্চর্য ব্যাপার তো। মেডালা আর ফার্স্ট সার্ভিক্স ভাটিপ্রার সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে খুন করেছে। এ যে একেবারে ব্রাইড অফ ল্যামামোর। আচ্ছা, মতিলালের নামে ওয়ারেন্ট পার করে দিয়েছেন? লোকটা কাজকর্ম কিছু করে কিনা খবর পাওয়া গেছে কি? আরে কিচ্ছু না। 3rd ক্লাস অবধি বিদ্যে মগাই। ঘোর বকাটে। মামার অন্ন মারতো আর বেলেল্লাগিরি করে বেড়াতো। আচ্ছা, আর মাখনলাল? তিনিও প্রায় দাদার মতোই, তবে অতটা নয়। কোকেন,
গাঁজা টাজা খায় বটে, বুঝলেন, কিন্তু দাদার মতো এখনো নামকাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ? তিনি আবার খোঁড়া। কথায় বলে না, কানা খোঁড়া এক গুণ বাড়া। কিন্তু এ ছোঁড়া বোধ হয় অতটা খারাপ নয়। তার কারণ খোঁড়া বলে বাড়ি থেকে বেরুতে পারে না। 3 ভাইয়ের মধ্যে এই ফণিভূষণই একটু মানুষের মতো মনে হলো। আচ্ছা, আর সুকুমার? সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ে। তার বোন সত্যবতীও কলেজে পড়ে। এরা 2 ভাই বোনে বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধহয় অবিবাহিত। হ্যাঁ, মেয়েটিও। আচ্ছা, এবার চলুন বাড়িটা একবার ঘুরে দেখা যাক। মৃতদেহ বোধহয় এখনো স্থানান্তরিত হয়নি। না না। একটু অপ্রসন্নভাবে বিধুবাবু উঠে অগ্রবর্তী হয়ে চললেন। আমরা তাকে অনুসরণ করলাম। উপরে উঠবার সিঁড়ি বারান্দায় দুদিক থেকে উঠে মাঝে চওড়া হয়ে দ্বিতলে পৌঁছেছে। সিঁড়ির নিচে একটি ঘরের দরজা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওই ঘরটি কার? এটা মতিলালের ঘর। বিশেষ কারণবশত নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। রাত্রি 9টার পর কারুর বাইরে থাকবার হুকুম ছিল না। আর এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও, আর এই ঘরটি? ব্যোমকেশ সিঁড়ির পাশে কোণের ঘরটিকে নির্দেশ করল। ওইটায়, ওটা মাখনলাল থাকে। আচ্ছা, এরা সবাই যে যার ঘরেই আছেন বোধ হয়, অবশ্য মতিলাল ছাড়া। নিশ্চয়, আমি কড়া হুকুম দিয়ে দিয়েছি, আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্পষ্ট স্বরে প্রশংসা ও অনুমোদন সূচক কি একটা বলল, ঠিক শোনা গেল না। দোতলায় উঠে সামনেই একটা বন্ধ দরজা দেখিয়ে বিধুবাবু বললেন, এই ঘরে করালিবাবু শুতেন। দরজার সামনে গিয়ে হঠাৎ ব্যোমকেশ নিচু হয়ে ঝুঁকে বলল, এইটা কিসের দাগ? বিধুবাবুও ঝুঁকে একবার দেখলেন, তারপর সোজা হয়ে তাচ্ছিল্য ভরে বললেন, এটা চায়ের দাগ। প্রতিদিন সকালে ওই মেয়েটি সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত। আজ সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখল তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় ওই পেয়ালা থেকে চা চলকে পড়ে গিয়েছিল। ও, তো তিনি বুঝি সর্বপ্রথম করালিবাবুর মৃত্যুর কথা জানতে পারেন? হ্যাঁ। দ্বারে চাবি লাগানো ছিল। বিধুবাবু তালা খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। ঘরটি মাঝারি আয়তনের। আসবাবপত্র বেশি নেই, কিন্তু যে কয়টি আছে সেগুলি পরিপাটিভাবে সাজানো। মেঝে মির্জাপুরি কার্পেট পাতা। ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট টিপাই। এক কোণে একটি আলনা, তাতে কোঁচানো থান ও জামা গোছানো রয়েছে। জুতোগুলো নিচে বার্নিশ করা অবস্থায় সারি সারি রাখা আছে। ঘরের বাঁদিকের কোণে একটা খাট, খাটের উপর চাদর ঢাকা একটা বস্তু রয়েছে। দেখলে মনে হয় কেউ যেন পাশ ফিরে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। খাটের পাশে একটা টেবিল, তার উপর কয়েকটি ওষুধের শিশি ও মেজের গ্লাস সারি দিয়ে সাজানো রয়েছে। কাচের গেলাস ঢাকা একটা কুঁজো খাটের শিয়রে মেঝের উপর রাখা রয়েছে। মোটের ওপর ঘরটি দেখলে গৃহকর্তা যে কিরূপ গোছানো লোক ছিলেন তা সহজেই অনুমান করা যায়। এবং বিছানায় শোয়ানো এই চাদর ঢাকা লোকটি যে গত রাত্রিতে এই ঘরেই খুন হয়েছিল তা কল্পনা করাও দুঃসাধ্য হয়ে পড়ে। টিপাইয়ের ওপর তখনও এক পেয়ালা অনাস্বাদিত চা রাখা ছিল। ব্যোমকেশ প্রথমেই সেই পেয়ালাটাই অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করল।
শেষে মৃদুস্বরে কতকটা নিজ মনেই বলল, পেয়ালার অর্ধেক চা চলকে প্লেটে পড়েছে। পেয়ালাটা অর্ধেক খালি, প্লেটটা ভরা। কেন? আহা, সে কথা তো আগেই বলেছি। মেয়েটি শুনেছি, কিন্তু কেন? বিধুবাবু অর্থহীন প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করলেন না। বিরক্ত মুখে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলে নিল। চায়ের উপর একটা সাদা স্তর পড়েছিল। চামচ দিয়ে নেড়ে সে আস্তে আস্তে মুখে একটু চা দিল। তারপর পেয়ালাটা যথাস্থানে রেখে দিয়ে মুখ মুছে খাটের পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি, ঠিক যেমন ছিল তেমনই আছে, তাই তো? বিধুবাবু জানলার বাইরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেয়া হয়েছে, আর ওই সুচটা আমি বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটা তুলে নিল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দেওয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছে। মাথার চুল সব পেকে যায়নি। কপালের চামড়া কুঁচকে কয়েকটা গভীর রেখা পড়েছে। মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নেই। ব্যোমকেশ লাশ না সরিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করল। ঘাড়ের চুল সরিয়ে দেখল। নাকের কাছে ঝুঁকে অনেকক্ষণ কি নিরীক্ষণ করল। তারপর বিধুবাবুকে ডেকে বলল, আপনি নিশ্চয়ই খুব ভালো করেই লাশ পরীক্ষা করেছেন, তবে দুটো বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে 3-3বার ছুঁচ ফোটানোর দাগ আছে। বিধুবাবু আগে তা লক্ষ্য করেননি, এখন তা দেখে বলল, হ্যাঁ, কিন্তু ও বিশেষ কিছু নয়। মেডেলা আর মেরুদণ্ডের সন্ধিস্থলটা খুঁজে পাইনি, তাই কয়েকবার ছুট ফুটিয়েছে। আর ওই দ্বিতীয় বিষয়টা কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধুবাবু নাক দেখলেন। আমিও ঝুঁকে দেখলাম। নাসারন্ধ্রের চারদিকে কয়েকটা ছোট ছোট কালো দাগ রয়েছে। শীতের সময় গায়ের চামড়া ফেটে যেরকম দাগ হয়, ঠিক সেই রকম। বিধুবাবু বললেন, হ্যাঁ, বোধহয় সর্দি হয়েছিল। ঘন ঘন নাক মুছলে ওরকম দাগ হয়। এ দেখে আপনি কি অনুমান করলেন? কিছু না। চলুন এবার পাশের ঘরটা দেখা যাক। ওটা বোধহয় করালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি ছিল। এই ঘরেই করালিবাবু অধিকাংশ সময় কাটাতেন। বিধুবাবু টেবিলের দেরাজ নির্দেশ করে বললেন, এই দেরাজে তার উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটাও ভালো করে পরীক্ষা করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। দেরাজে অন্য কোনো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে ছোট একটা কলঘর। ব্যোমকেশ সেটাতে একবার উঁকি মেরে বলল, না, এখানে কিছু দেখবার নেই। এবার চলুন সুকুমার বাবুর ঘরে। তিনি মৃতের উত্তরাধিকারী না? আচ্ছা, ভালো কথা, ছুঁচটা একবার দেখি। বিধুবাবু পকেট থেকে একটা খাম বার করে দিলেন। ব্যোমকেশ তার ভিতর থেকে একটা ছুঁচ বার করে দুটো আঙুলে তুলে ধরল। সাধারণ ছুঁচ অপেক্ষা আকারে একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাইয়ের ছুঁচের মতো। তার প্রান্ত থেকে একটা সুতো ঝুলছে। ব্যোমকেশ বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চাপা স্বরে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। কি? সুতো দেখছেন না? ছুঁচে সুতো পরানো রয়েছে, কালো রেশমের সুতো। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু সূচে সুতো পরানো থাকাতে আশ্চর্যটা কি? ব্যোমকেশ একবার বিধুবাবুর দিকে তাকালো, তারপর যেন একটু লজ্জিতভাবে বলল, তা তো বটেই, আশ্চর্য হবার আর কি আছে? ছুঁচে সুতো পরানো তো হয়েই থাকে, সেজন্যই তো ছুঁচের সৃষ্টি। ছুঁচ খামে ভরে বিধুবাবুকে ফেরত দিল, বলল, চলুন এবার সুকুমার বাবুকে দেখা যাক। বারান্দার বাঁদিকের মোড় ঘুরে কোণের ঘরটা সুকুমার বাবুর।
দরজা ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। সুকুমার টেবিলের উপর কনুই রেখে দুহাতে মুখ ঢেকে বসেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা তোরঙ্গ দেয়ালের একধারে উপর উপর করে রাখা আছে। সুকুমারের বয়স মনে হয় 24-25 হবে। চেহারাও বেশ ভালো, ব্যায়ামপুষ্ট, বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়ির এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকিয়ে চোখ বসে গিয়ে চেহারা অত্যন্ত শ্রীহীন হয়ে পড়েছে। আমাদের তিনজনকে একসঙ্গে প্রবেশ করতে দেখে তার চোখে একটা ভয়ের ছাপ পড়ল। বিধুবাবু বললেন, এই যে সুকুমারবাবু, ইনি হচ্ছেন ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে কথা বলতে চান। বসুন। ব্যোমকেশ টেবিলের সামনে বসল। একখানা বই টেবিলের ওপর রাখা ছিল, তুলে নিয়ে দেখল। গ্রেড অ্যানাটমি। পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি কাল রাত 12টায় কোথা থেকে ফিরছিলেন সুকুমারবাবু? সুকুমার চমকে উঠল। তারপর অস্পষ্টভাবে বলল, সিনেমায় গিয়েছিলাম। ব্যোমকেশ মুখ না তুলে জিজ্ঞাসা করল, কোন সিনেমায়? চিত্রা। আহা, এই আমাকে আগে বলা উচিত ছিল, বলেননি কেন? হ্যাঁ, দরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি আর কি। দরকারি কি অদরকারি সে বিচার আমরা করব। আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নত মুখে চিন্তা করল। তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেট থেকে একখণ্ড রঙিন কাগজ এনে দেখালো। কাগজখানা সিনেমার টিকিটের অর্ধাংশ। বিধুবাবু সেটা ভালো করে দেখে নোটবুকের মধ্যে রাখলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সন্ধ্যের শোতে না গিয়ে 9:30টার শোতে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? সুকুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু স্বরে বলল, না, কারণ এমন কিছু। বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয়ই আপনার জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারল না। ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করে নিজের কণ্ঠস্বর সংযত করে বলল, মেসোমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলাম। তিনি মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছিলেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তার বচসা হয়। আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলাম আমি একাদার সম্পত্তি চাই না, তিনি যেন তার সম্পত্তি সবাইকে সমানভাবে ভাগ করে দেন। তারপর? আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ, সেখান থেকে আমি ফণির ঘরে গিয়ে বসলাম। ফণির সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বায়োস্কোপ দেখে আসি। ফণিও যেতে বলল, তাই রাত্রে চুপি চুপি গিয়েছিলাম। ভেবেছিলাম মেসোমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফিয়ত শুনে বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন তা বেশ বোঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হয়ে রইল। বিধুবাবু বেশ কঠিন স্বরে বললেন, আপনার মনের কথা কি বলুন তো ব্যোমকেশবাবু? আপনি কি সুকুমারকে খুনি বলে সন্দেহ করেন নাকি? না না, সে কি কথা। চলুন এবার ওর বোনের ঘরটা। হ্যাঁ চলুন, কিন্তু অযথা একটি মেয়েকে উত্ত্যক্ত করবার কোনো দরকার ছিল না। তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞেস করে নিয়েছি। সে তো নিশ্চয়ই, তবু একবার। বারান্দা যেখানে মোড় ফিরেছে সেই কোণের উপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়ে দরজায় টোকা মারলেন। আধ মিনিট পরে একটি 17-18 বছরের মেয়ে দরজা খুলে আমাদের দেখে দরজার পাশে সরে দাঁড়ালো।
আমরা সংকুচিত পদে ঘরে প্রবেশ করলাম। সুকুমারও আমাদের পিছন পিছন এসেছিল। সে গিয়ে ক্লান্তভাবে বসে পড়ল। ঘরে ঢুকবার সময় মেয়েটিকে একবার দেখে নিয়েছিলাম। তার গায়ের রং ময়লা, লম্বা রোগা গোছের চেহারা, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে, মুখও একটু ফুলেছে। সুতরাং সে সুশ্রী কি কুশ্রী তা বোঝার উপায় নেই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটাকে জেরা করার নিষ্ঠুরতার জন্য মনে মনে ব্যোমকেশের উপর রাগ হচ্ছিল, কিন্তু তার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রয়েছে তাও বুঝতে পারছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটি নমস্কার করে বিনীতভাবে বলল, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায়, তখন বোঝার ওপর শাঁকের আঁটির মতো পুলিশের ছোটোখাটো উৎপাত সহ্য করতে হয়। শুনুন মশাই, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করে বলল, বেশি নয়, দু একটা সাধারণ প্রশ্ন আপনাকে করব, বসুন। বলে ঘরের একটিমাত্র চেয়ারকেই নির্দেশ করল। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকালো, তারপর চাপা ভাঙা গলায় বলল, আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়েই জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসে ব্যোমকেশ একবার ঘরের চারদিকে দেখে নিল। এ ঘরটিও সুকুমারের ঘরের মতোই অত্যন্ত সাধাসিধে, আসবাবের বাহুল্য তেমন নেই। খাট, টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, বাড়তির মধ্যে একটা দেরাজযুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে ব্যোমকেশ বলল, আপনি রোজ সকালে চা নিয়ে করালিবাবুকে ডাকতেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়ল। আজ তাহলে চা দিতে গিয়েই আপনি প্রথম জানতে পারেন যে তিনি মারা গেছেন? মেয়েটি আবার ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন না? বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফুলিশ। ব্যোমকেশ না শোনার ভান করে বলল, রাত্রিতে করালিবাবুর দরজা খোলা থাকতো? হ্যাঁ, এ বাড়ির কারোর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসোমশাই নিজেও দরজা খুলেই শুতেন। বটে, তাহলে? বিধুবাবু আর সহ্য করতে না পারে বলে উঠলেন, ঢের হয়েছে, এবার উঠুন উঠুন, যত সব বাজে বাজে প্রশ্ন করে বেচারিকে বিরক্ত করার দরকার নেই। আপনি ক্রস এক্সামিন করতে জানেন না মশাই? এতক্ষণে ব্যোমকেশের বিনীত ভাবের মুখোশ খসে পড়ল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বলল, যদি বারবার বিরক্ত করেন তাহলে কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশের এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গালে চড় খেলেও মনে হয় বিধুবাবু এত স্তম্ভিত হতেন না। তিনি রাগী চোখে কটমট করে কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর অর্ধোচ্চারিত কথা গিলে ফেলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে ফিরে আবার আরম্ভ করল, আপনি করালিবাবুর মৃত্যুর কথা জানতেন না? ভেবে দেখুন। ভেবে দেখেছি, জানতাম না। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চুপ করে রইল, তারপর বলল, যাক, আচ্ছা এখন আর একটা কথা বলুন তো, করালিবাবু চায়ে ক চামচ চিনি খেতেন? মেয়েটি এবার অবাক হয়ে তাকিয়ে রইল। শেষে বলল, চিনি, মেসোমশাই চায় চিনি একটু বেশিই খেতেন, 3-4 চামচ দিতে হতো। তবে আজ তার চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটির মুখ একবারে ছাইয়ের মতো হয়ে গেল। ত্রাস বিস্ফারিত চোখে সে একবার চারদিক তাকালো, তারপর অধর দংশন করে অতি কষ্টে নিজেকে সম্বরণ করে বলল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। কাল কলেজ গিয়েছিলেন? হ্যাঁ। অলসভাবে ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বলল, সব কথা খুলে বললে আমাদের অনেক সুবিধা হয়, আপনাদেরও হয়তো সুবিধা হতে পারে।
মেয়েটি ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলল, সব কথা বলবেন কি? আমি আর কিছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সে টেবিলের উপর রাখা একটা সেলাইয়ের বাক্সের দিকে তাকিয়েছিল। এবার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। বাক্সটা নির্দেশ করে বলল, এইটা আপনার বোধহয়। হ্যাঁ। বাক্সটা ব্যোমকেশ খুলল। বাক্সর মধ্যে একটা অসমাপ্ত টেবিল ক্লথ ও নানা রঙের রেশমি সুতো তাল পাকানো ছিল। সুতো তালটা তুলে নিয়ে ব্যোমকেশ নিজের মনে বলতে লাগলো, লাল, বেগুনি, নীল, কালো। কালো। সুতো রেখে দিয়ে বাক্সর মধ্যে কি একটা খুঁজল। পাট করা টেবিল ক্লথটা খুলে ধরল। তারপর মেয়েটির দিকে ফিরে বলল, ছুঁচ কই? মেয়েটি একেবারে কাঠ হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কেবল বের হলো, ছুঁচ। হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়েই সেলাই করেন নিশ্চয়ই। সেই ছুঁচ কোথায়? মেয়েটি কি বলতে গেল, কিন্তু কিছু বলতে পারল না। হঠাৎ ফিরে, দাদা! বলেই ছুটে গিয়ে সুকুমার যেখানে বসেছিল সেইখানে তার কোলের উপর মাথা রেখে কেঁদে উঠল। চাপা কান্নার আবেগে তার সমস্ত দেহ কেঁপে উঠতে লাগল। সুকুমার বিহ্বলের মতো তার মুখটা তোলবার চেষ্টা করতে করতে বলতে লাগল, সত্যবতী মুখ তুলল না, কাঁদতেই থাকল। ব্যোমকেশ তাদের কাছে গিয়ে নরম সুরে বলল, ভালো করলেন না, আমাকে বলতে পারতেন। আমি পুলিশ নই, শুনেছেন তো। বললে হয়তো আপনাদের সুবিধাই হতো। চলো অজিত। ঘর থেকে বাইরে এসে ব্যোমকেশ সন্তর্পণে দরজা ভেজিয়ে দিল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ তুলে বলল, এবার হ্যাঁ, ফণিবাবু চলো, বোধহয় ওদিকের ঘরটা তাঁর। করালিবাবুর ঘর পার হয়ে বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরে পাশেই একটা দরজা পড়ে। ব্যোমকেশ তাতে টোকা মারল। একটা 20-22 বছর বয়সের ছেলে দরজা খুলে দিল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি ফণিবাবু? সে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আসুন। ফণির চেহারা দেখে মনে হয় তার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহজে তা ধরা যায় না। তার দেহ বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বের করা। বহুদিনের চাপা বেদনা যেন অল্প বয়সেই তার মুখখানাকে রেখা চিহ্নিত করে দিয়েছে। আমরা ঘরে প্রবেশ করতেই সে আগে আগে একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন। তখন তার হাঁটার ভঙ্গি দেখে বুঝলাম শারীরিক অসঙ্গতিটা কোনখানে। তার বাঁ পাটা অস্বাভাবিক সরু, চলতি কথায় যাকে বলে ছিনে পড়া, ঠিক তাই। ফলে হাঁটবার সময় বেশ একটু খুঁড়িয়ে চলছিল। আমি বিছানায় এক পাশে বসলাম, ফণি আমার পাশে বসল। ব্যোমকেশ প্রথমটা যেন কি বলবে ভেবে পেল না। শেষে একটু ইতস্তত করে বলল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলাল বাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধহয়। জানি, কিন্তু আমিও জোর করে বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগী আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে আমি বিশ্বাস করতে পারি না। বিষয় থেকে বঞ্চিত হবার রাগে তিনি এ কাজ করতে পারেন নাকি? সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকে সন্দেহ করবেন কেন? ব্যোমকেশ প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, আপনি যা জানেন সব কথাই বোধহয় পুলিশকে বলেছেন, তবু 2-1টা কথা জানতে চাই। আপনি পুলিশের লোক নন, আমি ভেবেছিলাম আপনারা সিআইডি। ব্যোমকেশ একটু হেসে ঘাড় নাড়ালো, বলল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র।
ব্যোমকেশ বাবু, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ আবার ঘাড় নাড়ালো। এবার বলল, এখন বলুন তো, করালিবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্পর্ক কীরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এইসব। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে রইল। তারপর একটু মৃদু হেসে বলল, দেখুন, আমি খোঁড়া মানুষ, ভগবান আমাকে মেরেছেন, তাই আমি ছেলেবেলা থেকে কারোর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই বইগুলো আমার জীবনসঙ্গী। মামা যে আমাদের 5 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা ঠিকভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষে মেজাজের লোক ছিলেন। তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না। তবে আঁচে আন্দাজে যতদূর বোঝা যায়, সত্যবতীকেই মনে মনে বেশি ভালোবাসত। আর আপনাকে? আমাকে? আমি খোঁড়া অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু। আমি মৃত্যের অমর্যাদা করছি না। বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধহয় ছিল না। তিনি সুকুমার বাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সুকুমার দা সব দিক থেকেই যোগ্য লোক, কিন্তু ওর থেকে মামার মনের ভাব কিচ্ছু বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন। যখনই কারোর উপর রাগ হতো তখনই পটাপট টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধহয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে একবার মামা উইল তৈরি না করেছেন। শেষ উইল যখন সুকুমার বাবুর নামে, তখন তিনিই সম্পত্তি পাবেন। আইনে কি তাই বলে? আমি ঠিক জানি না। আইনে তাই বলে। এই অবস্থায় আপনি কি করবেন, কিছু ঠিক করেছেন? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালিয়ে জানলার বাইরে তাকিয়ে বলল, কি করব, কোথায় যাব, কিছুই জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করবার যোগ্যতা নেই। সুকুমার দা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয়ে থাকবো, না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তার চোখের কোলে জল এসে পড়েছে। সেটা দেখে আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সুকুমার বাবু কাল রাত্রি 12টার সময় বাড়ি ফিরেছেন। রাত্রির 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়োস্কোপে গেছিলেন। করালিবাবু কটার সময় খুন হয়েছে আপনি তা আন্দাজ করতে পারেন? কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন কি? কিছু না, হয়তো শেষ রাতে। তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠে পড়ল, ঘড়ি দেখে বলল, 2:30 বেজে গেছে। আর না, চলো হে অজিত, বেশ খিদে পেয়েছে। আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া হয়নি। নমস্কার। এমন সময় নিচে একটা গণ্ডগোল শোনা গেল। সাথে সাথেই আমাদের ঘরের দরজা সজোরে ঠেলে একজন লোক উত্তেজিতভাবে বলল, বাবাকে অ্যারেস্ট করে এনেছে। আমাদের দেখে সে থেমে গেল। আপনি মাখনবাবু? মাখন ভয়ে কুঁচকে গিয়ে বলল, আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলেই দৌড়ে ঘর ছেড়ে পালালো। নিচে নেমে দেখলাম বসবার ঘরে হুলুস্থুলু কাণ্ড। বিধুবাবু ঘরে নেই। থানার ইন্সপেক্টর তার জায়গা দখল করেছে। একটা পাগলের মতো চেহারার হাত কড়া পরা লোককে 2জন কনস্টেবল ধরে আছে, আর সে হাউমাউ করে বলছে, আমার খুন হয়েছেন ভাই মশাই। আমি আমি কিচ্ছু জানি না। যে 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 দিব্যি গালতে বলবেন গালছি। আমি আমি মাতাল দাদার লোক মশাই। ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি। ডালিম সাক্ষী আছে। ইন্সপেক্টর বাবুটি সত্যি সত্যি কাজের লোক। এতক্ষণ নিষ্পৃহভাবে বসেছিলেন। আমাদের দেখে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি।
যদি কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। কোথায় একে গ্রেপ্তার করা হলো? হারকাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে। ডালিমের বাড়িতে ঘুমাচ্ছিলাম, কোন শালা মিছে কথা বলে কিছুই জানি না। ব্যোমকেশ হাত তুলে তাকে থামিয়ে বলল, আচ্ছা, আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেন? পাগলের মতো আরক্ত চোখে চারিদিকে তাকিয়ে মতিলাল বলল, কেন কেন আমি আমি মদ খেয়েছিলাম, 2 বোতল হুইস্কি টেনেছিলাম। ঘুম ভাঙেনি আমার ঘুমই ভাঙেনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। তিনি বললেন, নিয়ে যাও, হাজতে রাখো। মতিলাল চিৎকার করতে করতে স্থানান্তরিত হল। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি জানি না কে খুন করেছে। আমাকে ছেড়ে দিন, দোহাই বোঝাই। আমি সত্যি ডালিমের বাড়িতে ঘুমিয়েছি। আমি ব্যোমকেশ বলল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট 15 হলো বাড়িতে গেছেন, আবার 4টের সময় আসবেন। আচ্ছা, তাহলে আমরা উঠি, কাল সকালে আবার আসব। আচ্ছা, ভালো কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশ হয়েছে? করালিবাবুর আর মতিলালের ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো খানাতল্লাশ করা বিধুবাবুর দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? কিছু না। উইলগুলো দেখা হলো না, সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। যাকগে, কাল দেখলেই হবে। আচ্ছা, চললাম। ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। বাড়ি ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখালো। তারপর বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরের নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ সেখানে পুলিশ আস্তানা গেড়েছে। সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচের ঘরে চাকর বামুন শোয়। এই প্ল্যান কি হবে? কিছু না। ব্যোমকেশ নকশাটা মন দিয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার কীরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি, তাই না? না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কি? সেটা বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। মানে সত্যবতীও? বাড়ি ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখালো। তারপর বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরের নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ সেখানে পুলিশ আস্তানা গেড়েছে। সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচের ঘরে চাকর বামুন শোয়। এই প্ল্যান কি হবে? কিছু না। ব্যোমকেশ নকশাটা মন দিয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার কীরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি, তাই না? না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কি? সেটা বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। মানে সত্যবতীও? নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়ে। মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু তার কি স্বার্থ? করালিবাবুর শেষ উইলে তো তার ভাই সব পেয়েছে। বুঝলে না, যে লোকটা ঘন্টায় ঘন্টায় মত বদলায় তাকে খুন করলে আর তার মত বদলাবার সুযোগ থাকে না। স্তম্ভিত হয়ে গেলাম। এদিক থেকে কথাটা ভেবে দেখিনি। আচ্ছা, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তা বলিনি। সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করে থেকে ভাবতে লাগলাম।
গত কয়েক ঘন্টার মধ্যে এত প্রকার খাপ ছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হাতে এসেছিল যে তার ভিতর থেকে একটা সুসংলগ্ন কিছু বের করে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ব্যাপারটা এতই জটিল যে ভাবতে গেলে আরও জট পাকিয়ে যায়। শেষে জিজ্ঞেস করলাম, মৃতদেহ দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করার আগে হত্যাকারী করালিবাবুকে ক্লোরোফর্ম দিয়েছিলেন। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3 বার ছুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না ব্যবহার করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট ছোট দাগ দেখেছিলে, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার ছুঁচ ফোটাবার মানে প্রথম 2 বার মর্মস্থান খুঁজে পায়নি। সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে ছুঁচটা বিধিয়ে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো ভুলে হয়ে গিয়েছিল। কিন্তু আরেকটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে সেটা তুমি কি করে বুঝলে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ঊর্ধ্ব মুখে বসে থেকে ব্যোমকেশ বলল, সুকুমারের টেবিলের ওপর একখানা বই রাখা ছিল, গ্রে অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সেই কয় লাইনের অর্থ মেডালা এবং প্রথম কশেরুর সন্ধিস্থলে যদি ছুঁচ বিধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। বলো কি? তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলাম না। বলেই হঠাৎ উঠে গম্ভীর চিন্তাময় মুখে ঘরময় পায়চারি করতে লাগল। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করতে ভরসা হলো না। জানতাম এই সময় প্রশ্ন করলেই সে ক্ষেপে উঠবে। রাত্রে শুয়ে সে একটা প্রশ্ন করল, তুমি তো একজন সাহিত্যিক, বলো দেখি থিম্বলের বাংলা কি? আমি আশ্চর্য হয়ে বললাম, থিম্বল? যা আঙুলে পড়ে দর্জিরা সেলাই করে? হ্যাঁ। আমি ভাবতে ভাবতে বললাম, অঙ্গুলি ত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ওসব চালাকি চলবে না, খাঁটি বাংলা প্রতিশব্দ বলো। স্বীকার করতে হলো বাংলা প্রতিশব্দ নেই, অন্তত আমার জানা নেই। জিজ্ঞেস করলাম, তুমি জানো? জানলে আর জিজ্ঞাসা করব কেন? ব্যোমকেশ আর কথা বলল না। আমি বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি ব্যোমকেশ বেরিয়ে গিয়েছে। একটু হলেও কিন্তু বুঝলাম আমাকে না নিয়ে যাওয়ার কোনো মতলব আছে। হয়তো আমি গেলে অসুবিধা হতো। যখন ফিরল তখন বেলা প্রায় 11টা। জামা খুলে পাখাটা চালিয়ে দিয়ে সিগারেট ধরালো। জিজ্ঞেস করলাম, কি হলো? সে এক পেট ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, উইলগুলো দেখা গেল। উইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদের টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানাতল্লাশ করতে বললাম, কিন্তু বিধুবাবু গোঁ ধরেছেন। আমি যা বলবো ঠিক তার উল্টো কাজটি তিনি করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলাম, যদি খানাতল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর আর কি, তিনি এখনও মতিলালকে কামড়ে পড়ে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল, কিছুতেই মুখ খুলল না, অথচ এ রহস্যের চাবিকাঠি তার কাছে। যাই হোক, দেখা যাক। বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করতে রাজি হয় তবে হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে বলে প্রত্যাশা করো? কে বলতে পারে, সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো, কিংবা একটা পেন্সিল, কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চলো, স্নানের সময় হলো। দুপুরবেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুজে শুয়ে কাটিয়ে দিল। মনে হলো
সে যেন কিছুর প্রতীক্ষা করছে। 3টে বাজতেই পুঁটিরাম চা দিয়ে গেল। নিঃশব্দে পান করে ব্যোমকেশ আগের মতোই পড়ে রইল। 4:30 বাজবার পর পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ তাড়াতাড়ি উঠে গিয়ে ফোন ধরল। বলল, কে আপনি? ও, ইন্সপেক্টর বাবু, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে। বেশ বেশ। বিধুবাবু শেষ পর্যন্ত তার ঘরে কি পাওয়া গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে? তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে ছিল। আর উইল, আর একখানা টাইপ করা উইল। বলেন কি? কোন তারিখের? যে রাত্রে করালিবাবু মারা যান সেই দিন তৈরি। কোথায় ছিল? বাক্সের তলায়। এ উইলে ওয়ারিশকে? ফণীবাবু। হ্যাঁ, ঠিক বলেছেন। পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। আচ্ছা, সুকুমার বাবুর বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। ও, বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? এই ধরুন, একটা লাল পেন্সিল পাননি? আশ্চর্য। সেলাইয়ের কোনো উপকরণ পাননি, তাই তো? বিধুবাবু আছেন? মতিলালকে খালাস করতে গেছেন। তবু ভালো, বিধুবাবুর সুমতি হয়েছে। সুকুমার বাবুর ঘর ছাড়া আর কোন কোন ঘর সার্চ হয়েছে? আর হয়নি? কি বললেন? বিধুবাবু দরকার মনে করেননি? বিধুবাবু তো কিছুই দরকার মনে করেন না। আচ্ছা, আমার আজ যাবার দরকার আছে কি? নতুন উইলখানা দেখতাম, ও নিয়ে গেছেন। আচ্ছা বেশ, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কি বলছেন? সুকুমারের বিরুদ্ধে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে? তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে? মৃত্যুর সময় সম্পর্কে কি লিখেছেন? খাবার 3 ঘন্টা পরে, তার মানে 12টা। আচ্ছা, কাল সকালে নিশ্চয়ই যাব। ফোন রেখে ব্যোমকেশ ফিরে এসে বসল। তার চিন্তায় কুঁচকে যাওয়া ভ্রু ও মুখ দেখে মনে হলো সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। জিজ্ঞেস করলাম, সুকুমারী তাহলে? তুমি তো গোড়া থেকেই সন্দেহ করছিলে, তাই না? কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল। ঠিক সেই সময় করালিবাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল। করালিবাবুর শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণীকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখেই স্বীকার করেছে যে সেদিন সন্ধেবেলা করালিবাবুর সাথে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারী যে আসামি তাতে আর সন্দেহ নেই। আচ্ছা, সন্দেহের অবকাশটা কোথায়? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কি রকম মনে হলো? খুব নির্বোধ বলে মনে হলো কি? না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই তো মনে হলো। ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, সেইখানেই ধোঁকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলেই ব্যোমকেশ সোজা হয়ে বসল। দরজার কাছে অস্পষ্ট পায়ের শব্দ আমিও শুনতে পেয়েছিলাম। কে?
ভিতরে আসুন। কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দরজা খুলে গেল। তখন ঘোর বিস্ময়ে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে সত্যবতী। সত্যবতী ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ ঝরঝর করে কেঁদে রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আমার দাদাকে বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করে সত্যবতীর সামনে এসে দাঁড়ালো। সত্যবতীর মাথাটা বোধহয় ঘুরে গিয়েছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়িয়ে দিতেই ব্যোমকেশ হাত ধরে তাকে একটা চেয়ারে এনে বসিয়ে দিল। আমাকে ইঙ্গিত করতেই পাখা চালিয়ে দিলাম। প্রথম মিনিট 2-3 সত্যবতী চোখে আঁচল দিয়ে খুব খানিকটা কাঁদল। আমরা নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার আগে কখনো ঘটেনি। সত্যবতীকে আগে আমি একবার দেখেছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়ে থেকে সে যে আকারে প্রকারে একটুও পৃথক তা মনে হয়নি। সুতরাং ঘোর বিপদের সময় সমস্ত শঙ্কা সংকোচ লঙ্ঘন করে সে যে আমাদের কাছে এসে উপস্থিত হতে পারে, এটা যেমন অচিন্তনীয় তেমনি বিস্ময়কর। বিপদ উপস্থিত হলে অধিকাংশ বাঙালি মেয়ে জড়বস্তু হয়ে পড়ে। তাই এই কৃষাঙ্গী কালো মেয়েটি আমার চোখে যেন সরল একটি অপূর্ব অসামান্যতা নিয়ে দেখা দিল। তার পায়ের মলিন জড়ির নাগরা থেকে শুরু করে রুক্ষ অযত্ন করা চুল পর্যন্ত অনন্য সাধারণ বিশিষ্টতায় ভরপুর হয়ে উঠল। ভালো করে চোখ মুছে সে যখন মুখ তুলে আবার বলল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান, আমার দাদাকে আপনি বাঁচান। তখন দেখলাম সে প্রাণপণে আত্মসম্বরণ করেছে বটে, কিন্তু তার গলার স্বর তখনও কাঁপছে। আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন, আমি শুনেছি, কিন্তু দাদা নির্দোষ, দাদা নির্দোষ, তিনি কিচ্ছু জানেন না, বিনা অপরাধে তাকে। বলতে বলতে আবার সে কেঁদে ফেলল। ব্যোমকেশ ভিতরে ভিতরে বিচলিত হয়েছে বুঝলাম, কিন্তু সে শান্তভাবেই বলল, কিন্তু তার বিরুদ্ধে যে সব প্রমাণ পাওয়া গেছে। সে সব মিথ্যে প্রমাণ। দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না, আপনি জানেন না। তার মতো লোক। ব্যোমকেশবাবু, আমরা মেসোমশাইয়ের কোনো টাকা চাই না। আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার পায়ে কেনা হয়ে থাকব। তার দুই চোখ দিয়ে জল ঝরে পড়তে লাগল, কিন্তু সে তা মুছবার চেষ্টাও করল না। মনে হয় জানতেই পারল না। ব্যোমকেশ এবার যখন কথা বলল, তখন তার কণ্ঠস্বরে একটা কান্না মিশ্রিত গাঢ়তা লক্ষ্য করলাম। সে বলল, আপনার দাদা যদি সত্যি নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচাবো, চেষ্টা করব, কিন্তু দাদা নির্দোষ। আপনি বিশ্বাস করছেন না? আমি আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এ কাজ করতে পারে না। একটা মাছিকে মারাও তার পক্ষে সম্ভব নয়। বলতে বলতে সে হঠাৎ নিচু হয়ে ব্যোমকেশের পায়ের উপর হাত রাখল। ও কি করছেন? উঠে বসুন, উঠে বসুন। এই বলেই ব্যোমকেশ নিজেই চেয়ার ছেড়ে উঠে পা সরিয়ে নিল। আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন তো? ব্যোমকেশ দুই হাতে ধরে সত্যবতীকে জোর করে তুলে চেয়ারে বসিয়ে দিল। তারপর তার সামনে বসে দৃঢ় স্বরে বলল, আপনি ভুল করছেন। সুকুমার বাবুকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। আপনি বুঝতে পারছেন না, আমার কাছ থেকে যতক্ষণ আপনি কথা গোপন করবেন ততক্ষণ কোনো সাহায্যই আমি করতে পারবো না। চোখ নামিয়ে সত্যবতী বলল,
আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন। আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তাঁর মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। অবাক চোখে সত্যবতী ব্যোমকেশের মুখের দিকে তাকালো, তারপর বুকে মুখ গুঁজে চুপ হয়ে গেল। এখন সব কথা বলবেন কি? কাতর চোখ দুটি তুলে সত্যবতী বলল, কিন্তু সে কথা আমি কি করে বলবো? তাতে যে দাদার উপরেই সব দোষ গিয়ে পড়বে। দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না। আপনি নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করে ভাবল, শেষে ভগ্ন স্বরে বলল, আচ্ছা বলছি, আমার যে আর কোনো উপায়ও নেই, বলছি আমি। চোখের জল আঁচল দিয়ে মুছে নিজেকে একটু শান্ত করে সে ধীরে ধীরে বলল, সেই দিন সন্ধ্যাবেলায় মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন। তাই নিয়েই মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারেন না। তিনি রেগে বলে উঠলেন, আমার কথার উপরে কথা, বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে এক পয়সাও দেব না। মেসোমশাই যে এই কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেনি। তিনি সে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোড়া মানুষ, বাইরে বেরোতে পারেন না। তাই দাদা রোজ সন্ধ্যাবেলায় তার কাছে বসে খানিকক্ষণ গল্প করতেন। ফণিদাকে আপনারা বোধহয় দেখেছেন। তিনি স্কুল কলেজে পড়েননি বটে, কিন্তু বেশ ভালো লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখেই বুঝতে পারবেন কত রকম বিষয় তার দখল আছে। অনেক সময় আমি তার কাছে পড়া বলেও নিয়েছি। মেসোমশাইয়ের সাথে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাত্রি আন্দাজ ওই 8টার সময় আমাকে বললেন, সত্য, আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরবো, সদর দরজাটা খুলে রাখিস। হ্যাঁ। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর রাত্রির খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজের দেশের লোকের আড্ডায় গল্পগুজব করে। আমি জানতাম, তাই দাদাকে দরজা খুলে দেবার জন্য আমি আর জেগে রইলাম না। রাত্রি 10টার পর হাঁড়ি হেসে উঠে গেলে আমিও গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে কি একটা শব্দ শুনতে পেলাম। মেঝের ওপর একটা ভারী জিনিস, ওই টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। ভাবলাম দাদা বায়োস্কোপ দেখে ফিরে এসেছেন। আবার ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু কি জানি কেন ঘুম আর এলো না। চোখে চেয়ে শুয়ে রইলাম। দাদার ঘর থেকে আর কোনো সাড়া পেলাম না। মনে করলাম তিনি শুয়ে পড়েছেন। এইভাবেই মিনিট 15 কেটে যাবার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলাম, যেন কে পা টিপিয়ে টিপিয়ে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো। দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দা দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলাম। দরজা একটু ফাঁক করে দেখলাম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল। দাদাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আচ্ছা, একটা কথা, আপনার দাদার পায়ে কি জুতো ছিল? হ্যাঁ ছিল। তার হাতে কিছু ছিল? না। কিছু না? একটা কাগজ কিংবা শিশি? না, কিচ্ছু না। তখন কটা বেজেছিল দেখেছিলেন কি? দেখার দরকার হয়নি। তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজছিল। ব্যোমকেশের চোখে চাপা উত্তেজনা দেখা দিল। সে বলল, তারপর বলে যান। প্রথমটা আমি কিছু বুঝতে পারলাম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন। তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তার ঘরেই গিয়েছিলেন বোধহয়।
মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হতো না, তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও কীরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কীরকম তা আমি আপনাকে না বোঝাতে পারবো না। তীব্র গন্ধ নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ একটা। ক্লোরোফর্ম। তারপর দরজার পাশেই সুইচ। আলো জ্বেলে দেখলাম মেসোমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমোচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি, কিন্তু তবু কি জানি কেন আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতো আমার নিঃশ্বাস বন্ধ করার উপক্রম করলো। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, মনকে বোঝাবার চেষ্টা করলাম যে ওটা হয়তো ওষুধের গন্ধ। মেসোমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। পা কাঁপছিল, তবুও সন্তর্পণে তার খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। ঝুঁকে দেখলাম তার নিঃশ্বাস পড়ছে কিনা। তখন আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবারই অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটা ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাইয়ের বালিশের ওপর হাত রাখলাম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতো কি ফুটলো। দেখলাম একটা ছুঁচ তার ঘাড়ে আমূল বেঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলাম না, কিন্তু কি করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলাম তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলো, তখন নিজের বিছানায় বসে ঠক ঠক করে কাঁপছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এই কাজ করতে পারে না, তবু এই কথা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমের চা তৈরি করে নিয়ে মেসোমশাইয়ের ঘরে গেলাম। সত্যবতীর স্বর আস্তে হয়ে মিলিয়ে গেল। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা, চোখের আতঙ্কিত দৃষ্টি থেকে বুঝতে পারলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়ে সেই ভয়ঙ্কর রাত্রিটা তার কেটেছিল। ব্যোমকেশের মুখের দিকে দেখলাম তার চোখ দুটো জলজল করে জ্বলছে। সে হঠাৎ বলে উঠল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্ট্রিয়ার ঠেলায় বাড়ি মাথায় করত। আপনি শুধুমাত্র দাদার জন্য। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান। কাল সকালে আমি আপনাদের ওখানে যাব। সত্যবতী উঠে দাঁড়িয়ে ভাঙা কণ্ঠস্বরে বলল, কিন্তু আপনি তো কিছু বললেন না। বলবার কিছু নেই। আপনাকে আশা দিয়ে যদি কিছু না করতে পারি, এর মধ্যে বিধুবাবু নামক একটি আস্ত আছেন কি না, তাই একটু ভয়। যাই হোক, এইটুকু বলতে পারি যে আপনি যেসব কথা বললেন তা যদি প্রথমেই বলতেন তাহলে হয়তো কোনো গোলমালই হতো না। চোখে জল নিয়ে সত্যবতী বলল, আমি যা বললাম তাতে দাদার কোনো অনিষ্ট হবে না তো? সত্যি বলছেন আপনি? ব্যোমকেশবাবু, আমার দাদা ছাড়া আর কেউ নেই ব্যোমকেশবাবু। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়ে সদর দরজাটা খুলে দাঁড়ালো। একটু হাসবার চেষ্টা করে বলল, আপনি আর দেরি করবেন না, রাত হয়ে গেছে। আমাদের একটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝলেন না? সত্যবতী একটু ব্যস্তভাবে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। সে চৌখাট পার হয়েছে এমন সময় ব্যোমকেশ মৃদু স্বরে তাকে কি বলল শুনতে পেলাম না। সত্যবতী চমকে ফিরে চাইল। কিছুক্ষণের জন্য তার কৃতজ্ঞতা নিষিক্ত মিনতিপূর্ণ চোখ দুটি আমি দেখতে পেলাম। তারপর সে নিঃশব্দে ছোট্ট একটি নমস্কার করে দ্রুত পদে সিঁড়ি দিয়ে নেমে গেল। দরজা ভেজিয়ে দিয়ে ব্যোমকেশ ফিরে এসে বসল। ঘড়ি দেখে বলল,
7টা বেজে গেছে। তারপর মনে মনে কি হিসেব করে চেয়ারে হেলান দিয়ে বলল, এখনো ঢের সময় আছে। আমি আগ্রহের সাথে তাকে চেপে ধরলাম। ব্যোমকেশ, কি বুঝলে? আমি তো কিছুই, কিন্তু তোমার ভাব দেখে মনে হয় যেন তুমি ভেতরে ভেতরে ব্যাপারটা বুঝতে পেরেছ। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, এখনো সব বুঝিনি। যাই বলো, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার তো দৃঢ় বিশ্বাস সে খুন করেনি। তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলল না, সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে লাগলো। বুঝলাম এখন আর কিছু বলবে না। আমিও বসে এই ব্যাপারটার অদ্ভুত জটিলতার কথা ভাবতে লাগলাম। অনেকক্ষণ পরে ব্যোমকেশ একটা প্রশ্ন করল। সত্যবতীকে সুন্দরী বলা বোধহয় চলে না, তাই না? কেন বলো দেখি? না, এমনি জিজ্ঞাসা করছি। সাধারণে বোধহয় কালোই বলবে। বর্তমান সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার কি সম্বন্ধ আছে বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের মন কোন দুর্গম পথে চলেছে তা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করে বললাম, হ্যাঁ, লোকে তাকে কালোই বলবে, কিন্তু কুৎসিত বোধহয় বলতে পারবে না। ব্যোমকেশ একটু হেসে উঠে পড়ল। অর্থাৎ তুমি বলতে চাও কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কেমন? ভালো কথা। অজিত, তোমার বয়স কত হলো বলো দেখি? হ্যাঁ, আমার বয়স? হ্যাঁ, কত বছর, কমাস, কদিন, ঠিক হিসেব করে বলো। কে জানে, হয়তো আমার বয়সের হিসেবের মধ্যেই করালিবাবুর মৃত্যুর রহস্যটা চাপা পড়ে আছে। ব্যোমকেশের অসাধ্য কার্য কিচ্ছুই নেই। আমি মনে মনে গণনা করে বললাম, আমার বয়স হলো 29 বছর 5 মাস 11 দিন। কেন বলো তো? হ্যাঁ, যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়। বাঁচা গেল। কথাটা কিন্তু মাথায় রেখো। মানে? মানে কিছুই না, কিন্তু ও কথা থাক। এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে। চলো আজ নাইট শোতে বায়োস্কোপ দেখে আসি। ব্যোমকেশ কখনোই বায়োস্কোপে যায় না। বায়োস্কোপ থিয়েটার সে ভালোই বাসে না, তাই বিস্ময়ের অবধি রইল না। বললাম, তোমার আজ কি হয়েছে বলো তো? একেবারে খেপচুড়িয়াস মেরে গিয়েছ। অসম্ভব নয়, আমি লগন চাঁদা ছেলে। ভট্টাচার্য মশাই কুষ্ঠি তৈরি করেই বলেছেন এ ছেলে ঘোর উন্মাদ হবে। কিন্তু আর দেরি নয়, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাক। চিত্রায় কদিন ধরে একটা ভালো ফিল্ম দেখাচ্ছে। খেয়ে দিয়ে বায়োস্কোপে পৌঁছলাম। রাত্রি 9:30 চিত্র প্রদর্শন আরম্ভ হলো। ছবিটা কিছু দীর্ঘ, শেষ হতে প্রায় 11:15 বাজল। অনেক দূরে যেতে হবে, বাসও 2-1টাই ছিল। আমি একটাতে উঠবার উপক্রম করছি, ব্যোমকেশ বলল, না না, হেঁটেই চলো না, এই তো খানিকটা দূর। বলেই হন হন করে চলতে আরম্ভ করল। কর্নওয়ালিস স্ট্রিট ছেড়ে সে যখন পাশের একটা সরু রাস্তা ধরল, তখন বুঝলাম সে করালিবাবুর বাড়ির দিকে চলেছে। এত রাত্রে সেখানে কি প্রয়োজন তা বুঝতে পারলাম না। যাই হোক, বিনা আপত্তিতে তার সঙ্গে চললাম। স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি দ্রুতপদেই আমরা চলছিলাম। তবু করালিবাবুর বাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগলো। করালিবাবুর দরজার পাশেই একটা গ্যাস পোস্ট ছিল। তার নিচে দাঁড়িয়ে ব্যোমকেশ হাতের জামার হাতা সরিয়ে ঘড়ি দেখল, কিন্তু ঘড়ি দেখবার প্রয়োজন ছিল না। ঠিক এই সময় অনেকগুলো ঘড়ি চারিদিকে মধ্যরাত্রি ঘোষণা করে দিল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, হয়েছে অজিত, হয়েছে। চলো এবার একটা ট্যাক্সি ধরা যাক। পরদিন বেলা 8:30টার সময় আমরা করালিবাবুর বাড়িতে গেলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখে বিধুবাবু একটু অপ্রস্তুত হলেন, কিন্তু সে ভাব গোপন করে গম্ভীর স্বরে বললেন, ব্যোমকেশবাবু,
আপনি শুনেছেন বোধহয় যে সুকুমারকে অ্যারেস্ট করেছি। সেই যে আসল আসামি তা আমি গোড়া থেকেই বুঝেছিলাম। আমি শুধু তাকে একটু ল্যাজে খেলাচ্ছিলাম। বলেন কি? ব্যোমকেশ মহা বিস্ময়ের ভান করে এমনভাবে বিধুবাবুর পিছন দিকে দেখল যেন খেলবার যন্ত্রটা সত্যি সত্যি সেখানে আছে। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর হাসি চাপবার চেষ্টায় উৎকট গাম্ভীর্য অবলম্বন করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আপনি আজ কি মনে করে? না, কিছু না, শুনলাম নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলাম। উইল ব্যোমকেশকে দেখাবে কি না তা কিছুক্ষণ চিন্তা করে বিধুবাবু অনিচ্ছা ভরে ফাইল থেকে একটা কাগজ বার করে দিলেন। বললেন, দেখবেন ছিঁড়ে ফেলবেন না যেন। এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। করালিবাবুকে খুন করার পর ওটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল মজাই। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে 3টে ট্রাঙ্ক উপরি উপরি করে রাখা আছে না, ওই তারই নিচের ট্রাঙ্কের একেবারে তলাতে। বাহ, সবই যে মিলে যাচ্ছে দেখছি। কিন্তু একটা কথা বলুন তো, সুকুমার উইলখানা ছিঁড়ে ফেললো না কেন? সে বুদ্ধি থাকলে তো ভেবেছিল আমরা তার ঘর সার্চই করব না। সুকুমার কিছু বলল? কি আর বলবে, সবাই যা বলে থাকে, যেন ভারী আশ্চর্য হয়ে গেছে। এমনি ভাব দেখিয়ে বলল, আমি কিছু জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখে কিছুটা শ্রদ্ধার সাথে তার ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে দেখলাম সাদা একটা ফুলস্কেপ কাগজের উপর ছাপার অক্ষরে লেখা রয়েছে, অদ্য ইংরেজি 1933 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগ্নেও শ্রীমান ফণীভূষণ পাবে। আগে যে সকল উইল করেছিলাম তা এখন নাকচ করা হলো। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। উইল পড়ে ব্যোমকেশ লাফিয়ে উঠল। দেখলাম তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে বলল, বিধুবাবু, এ কি আশ্চর্য ব্যাপার! উইল যে... বলে কাগজখানা বিধুবাবুর সামনে পেতে ধরল। বিধুবাবু বিস্মিতভাবে সেটা আগা গোড়া পড়ে বললেন, কি হয়েছে? আমি তো কিছু দেখছেন না। বলে স্বাক্ষরের নিচটা আঙুল দিয়ে দেখালো। তখন বিধুবাবু চক্ষু গোলাকৃতি করে বললেন, সাক্ষী। চুপ। ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়ে ঘরের ভেজানো দরজার দিকে তাকালো। কিছুক্ষণ উৎকর্ণভাবে শুনে পা টিপে টিপে গিয়ে হঠাৎ কপাটটা খুলে ফেলল। মাখনলাল দরজায় কান পেতে শুনছিল। সবেগে পালাবার চেষ্টা করল। ব্যোমকেশ তার কামিজের গলা ধরে ঘরের মধ্যে টেনে আনল। জোর করে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ইন্সপেক্টর বাবু, একে ধরে রাখুন, ছাড়বেন না, আর কথা বলতে দেবেন না। মাখন ভয়ে আধমোড়া হয়ে গিয়েছিল। বলল, আমি কিছু জানি না। চুপ। বিধুবাবু, একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন। আসামির নাম দেবার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই হবে। বিধুবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে খাটো গলায় বলল, ততক্ষণ এই লোকটাকে লেজে খেলান, আমি আসছি। কিন্তু আমি যে কিছুই... পরে হবে, ইতিমধ্যেই আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। এসো অজিত। দ্রুত পদে ব্যোমকেশ উপরে উঠে গিয়ে ফণীর কপাটে টোকা মারল। ফণী এসে দরজা খুলে সামনে ব্যোমকেশকে দেখে ঈষৎ বিস্ময়ের সাথে বলল, ব্যোমকেশ বাবু। আমরা ঘরে প্রবেশ করলাম। ব্যোমকেশের ব্যস্ত সমস্ত ভাব আর ছিল না। সে হাসি মুখে বলল, আপনি শুনে খুশি হবেন যে করালীবাবুর প্রকৃত হত্যাকারী কে তা আমরা জানতে পেরেছি। সুকুমার তা গ্রেপ্তার হয়েছেন জানি, কিন্তু এখনো যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হবারই কথা, তার ঘর থেকে আর একটা উইল বেরিয়েছে।
সেই উইলের ওয়ারিশ আপনি। তাও শুনেছি। কথাটা শুনে অবধি মনটা যেন তেতো হয়ে গেছে। তুচ্ছ টাকার জন্য মামার অপঘাতে মৃত্যু হলো। হ্যাঁ, অর্থম অনর্থম। তিনি আমায় যা সম্পত্তি দিয়ে গেছেন, এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু। নাই দিতেন টাকা, তবু তো তিনি বেঁচে থাকতেন। ব্যোমকেশ বইয়ের সেলফটার সামনে দাঁড়িয়ে বইগুলো দেখতে দেখতে অন্য মনস্কভাবে বলল, তা তো বটেই, তা তো বটেই। পুত্রাদপি ধনভাজাং ভীতঃ। শঙ্করাচার্য তো আর মিথ্যে বলেননি। আচ্ছা, এটা কি বই? ফিজিওলজি? সুকুমারবাবুর বই দেখছি। বইখানা বার করে ব্যোমকেশ নামপত্রটা দেখল। সুকুমারদা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারি বই পড়তে দিতেন। কি আশ্চর্য দেখুন, এ বাড়িতে আমি সুকুমারদাকেই সবচেয়ে বেশি আপন লোক বলে মনে করতাম, এমনকি দাদার চেয়েও। অথচ তিনি... ব্যোমকেশ আরও কতগুলো বই খুলে দেখে বিস্মিতভাবে বলল, আপনি তো দেখছি একজন পাকা গ্রন্থকীট। সব বই দাগ দিয়ে পড়েছেন। হ্যাঁ, পড়া ছাড়া আর তো কোনো অ্যামুজমেন্ট নেই, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধেবেলা খানিকক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যি কি সুকুমারদা এ কাজ করেছেন? কোনো সন্দেহ নেই? ব্যোমকেশ চেয়ারে এসে বসল, বলল, অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের স্থান নেই। বসুন, আপনাকে সব কথা বলছি। ফণি বিছানায় বসল, আমি তার পাশে বসলাম। দেখুন, হত্যা দুরকম হয়। এক, রাগের মাথায় হত্যা, যাকে বলে ক্রাইম অফ প্যাশন। আর এক, সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবে চিন্তে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে তাকে ধরাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না। 5 জন লোকের ওপর সন্দেহ হয়। এরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝবার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। হত্যাকারী লোকটা একাধারে বোকা এবং চতুর। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো খুন করেছে, অথচ নির্বোধের মতো খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতীর ছুঁচ দিয়ে খুন করবার কি দরকার ছিল? বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখবার কোনো আবশ্যকতা ছিল কি? ছিঁড়ে ফেললেই তো সব লাটা চুকে যেত। এ থেকে কি মনে হয়? ফণি হাতের উপর চিবুক রেখে শুনছিল, বলল, কি মনে হয়? যে ব্যক্তি স্বভাবতই নির্বোধ সে বুদ্ধিমানের মতো কাজ করবে এ সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান সে বোকামির ভান করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে আসামি যেই হোক সে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান লোকও ভুল করে। বোকা সাজবার চেষ্টা সবসময় সফল হয় না। এক্ষেত্রেও আসামি কয়েকটা ছোট ছোট ভুল করেছিল বলে আমি তাকে ধরতে পেরেছি। কি ভুল সে করেছিল? বলছি। ব্যোমকেশ পকেট হাতড়িয়ে একটা সাদা কাগজ বার করল, তারপর বলল, কিন্তু তার আগে এ বাড়ির একটা নকশা তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই হবে। ফণির বিছানার বালিশের উপর একটা বই রাখা ছিল, তার ভিতর থেকে সে একটা লাল পেন্সিল বার করে দিল। পেন্সিল নিয়ে ব্যোমকেশ ভালো করে দেখল, তারপর মৃদু হেসে সেটা পকেটে রেখে দিয়ে বলল, যাক, প্ল্যান আঁকবার আর দরকার নেই, মুখেই বলছি। অপরাধী প্রধানত 3টি ভুল করেছিল। প্রথমে সে গ্রের অ্যানাটমির একটা জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়ত, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়ত, সে আইন ভালো জানত না। ফণির মুখ থেকে সমস্ত রক্ত নেমে গিয়ে মুখখানা একেবারে মরার মতো হয়ে গিয়েছিল। সে অতি কষ্টে বলল, আইন আইন জানত না? না, আর সেই জন্যেই অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেল।
আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সুকুমারের ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে ওটা মূল্যহীন, তাতে সাক্ষীর সই নেই। মনে হলো ফণি এবার মূর্ছা যাবে। অনেকক্ষণ কেউ কথা বলল না। দৃষ্টিহীন শুষ্ক চোখ মেলে ফণি মাটির দিকে তাকিয়ে রইল। তারপর দুই হাতে মাথার চুল মুঠি করে ধরে অর্ধব্যক্ত স্বরে বলল, সব বৃথা, সব মিছে ব্যোমকেশবাবু। আমাকে একটু সময় দিন, আমি বড় অসুস্থ বোধ করছি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে ঘাড় নাড়ালো, বলল, আধ ঘন্টা সময় আপনাকে দিলাম, তৈরি হয়নি। দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছিলেন, সেটা সুকুমারের ঘরে রেখে আসেননি কেন বোঝা যাচ্ছে না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে হয়তো ভুলে গিয়েছিলেন, তাই না? তাই হবে। কিন্তু ক্লোরোফর্ম কার হাতে দিয়ে আনালেন? মাখন? ফণি বিছানায় শুয়ে পড়ে বলল, আধ ঘন্টা পরে আসবেন। দরজা ভেজিয়ে আমরা নিচে নেমে এসে বসলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মধ্যবর্তী হয়ে দারুভূত জগন্নাথের মতো বসেছিল। ব্যোমকেশ ভীষণ ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছ? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলো, নইলে ওয়ারেন্টে তোমার নামই লেখা হবে। দোহাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল রাত্রে তার ঘুম হয় না, এক ফোঁটা করে ক্লোরোফর্ম খেলে ঘুম হবে, তাই আমি কিচ্ছু জানি না। বুঝেছি। আচ্ছা, একে এবার ছেড়ে দিতে পারেন বিধুবাবু। মুক্তি পেয়েই মাখন একেবারে বাড়ি ছেড়ে দৌড় দিল। ব্যোমকেশ বলল, ওয়ারেন্ট এসেছে? না না, এই এলো বলে। কিন্তু কার জন্য ওয়ারেন্ট? করালিবাবুকে যে খুন করেছেন তার জন্য। বিধুবাবু অতিশয় অপ্রসন্নভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ ব্যোমকেশবাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি আমার ওপর হুকুম চালাচ্ছেন, তাও আমি সহ্য করেছি। কিন্তু আমি তামাশা সহ্য করব না। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা। শুনুন তবে। বলে ব্যোমকেশ সংক্ষেপে সব কথা বিধুবাবুকে বলল। বিধুবাবু কিছুক্ষণ বিস্মিত হয়ে রইলেন, তারপর বললেন, তাই যদি হয় তবে তাকে একলা ফেলে এলেন কি বলে? হ্যাঁ, যদি পালিয়ে যায়? পালাবে না, সে নিজেই অপরাধ স্বীকার করবে, আর সেটাই আমাদের একমাত্র ভরসা। কারণ তার অপরাধ আদালতে প্রমাণ করা বেশ কঠিন হবে। জুরিদের আপনি জানেন তো, তারা নট গিল্টি বলেই আছে। তা তো জানি, কিন্তু বিধুবাবু আবার বসে পড়লেন। ঠিক আধ ঘন্টা পর আমরা ফণির ঘরে এলাম। বিধুবাবু সর্বপ্রথম দরজা খুলে গট গট করে ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে বললেন, ফণি বিছানায় শুয়ে আছে। বিছানার পাশে তার ডান হাতটা ঝুলছে, আর ঠিক তার নিচে মেঝের উপর পুরু হয়ে রক্ত জমেছে। কবজির কাটা ধমনী থেকে তখনও ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত ঝরে পড়ছে। কিছুক্ষণ চেয়ে থেকে ব্যোমকেশ বলল, এতটা আমি প্রত্যাশা করিনি। ফণির বুকের উপর একটা চিঠি রাখা ছিল, সেটা তুলে নিয়ে ব্যোমকেশ পড়ল। চিঠিতে এই কটা কথা লেখা, ব্যোমকেশবাবু, চললাম। আমি খোঁড়া, অকর্মণ্য। এখানে আমার অন্যটুকু জুটত না, দেখি ওখানে জোটে কিনা। আমি জানি মোকদ্দমা করে আপনারা আমার ফাঁসি দিতে পারতেন না, কিন্তু আমার বেঁচে কোনো লাভ নেই। যখন টাকাই পেলাম না, তখন কিসের সুখে বাঁচব? মামাকে খুন করেছি, সেজন্য আমার ক্ষোভ নেই। তিনি আমাকে ভালোবাসতেন না, খোঁড়া বলে বিদ্রুপ করতেন। তবে সুকুমার তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু তিনি ছাড়া দোষ চাপাবার কোনো লোক আর কেউ ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে সুবিধে হতো, কিন্তু যে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কাউকে বলতে পারিনি, আজ আর তা প্রকাশ করব না। ক্লোরোফর্ম কোথা থেকে পেয়েছিলাম বলবো না, যে এনে দিয়েছিল সে আমার
অভিসন্ধি জানতো না, তবে পরে হয়তো সন্দেহ করেছিল। আপনি আশ্চর্য লোক, থিম্বলের কথাটাও ভোলেননি। সেটা সত্যি আঙুল থেকে খুলতে ভুলে গেছিলাম। ঘরে ফিরে এসে চোখে পড়ল, সেটা এই ঘরেই আছে, খুঁজে নেবেন। সেদিন রাত্রিরে সত্যবতীর ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করেছিলাম। সে তখন রান্নাঘরে ছিল। আপনি ছাড়া আমাকে বোধহয় আর কেউ ধরতে পারত না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করতে পারছি না। বিদায়, ইতি বহু দূরের যাত্রী ফণিভূষণ কর। এখন সুকুমারবাবুকে ছেড়ে দেবার বোধহয় আর কোনো বাধা নেই। তার বোনকে জানানো দরকার। তিনি বোধহয় নিজের ঘরে আছেন। চলো অজিত। সপ্তাহখানেক পরে আমরা দুজনে আমাদের ঘরে বসেছিলাম। বিকেলবেলা নীরবে চা পান চলছিল। গত কয়েকদিন দুপুরের খাবার পর ব্যোমকেশ নিয়মিত বাইরে যাচ্ছিল। কোথায় যায় আমাকে বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তার কাছে মাঝে মাঝে এমন দু একটা গোপনীয় কেস আসতো যার কথা আমার কাছেও প্রকাশ করবার অধিকার তার ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আজও বেরোবে নাকি? ঘুরে দেখে ব্যোমকেশ বলল, কেস? হ্যাঁ, কিন্তু এই কেসটা বড় গোপনীয়। আমি আর ও বিষয়ে কোনো প্রশ্ন করলাম না। বললাম, সুকুমারের ব্যাপার সব তো চুকে গেছে। হ্যাঁ, প্রবেটের দরখাস্ত করেছে। আচ্ছা ব্যোমকেশ, ঠিক কিভাবে ফণি খুন করলো আমাকে একটু বুঝিয়ে বলো তো। এখনও ভালো করে জ্বরটা খুলতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, আচ্ছা শোনো, পরপর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হলো। সন্ধেবেলা সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7:30 পর্যন্ত কাটালো। তারপর খেয়ে দিয়ে বায়োস্কোপ দেখতে গেল। এ পর্যন্ত কোনো গোলমাল নেই না। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল, সেই সময় ফণি তার ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করল। সে বুঝতে পেরেছিল করালিবাবু আবার উইল বদলাবেন এবং এবার সে সম্পত্তি পাবে। সে ঠিক করল বুড়োকে আর মত বদলাবার ফুরসত দেবে না। বুড়োকে ফণি 20 চক্ষে দেখত। বিকলাঙ্গ লোকের একটা অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায়ই দেখা যায়। তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সইতে পারে না। ফণি বোধহয় অনেকদিন থেকেই করালিবাবুকে খুন করবার মতলব আঁটছিল। বামুন ঠাকুরের জেরা থেকে জানা যায়, রাত্রি আন্দাজ 11:30টার সময় মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। আমি হিসেব করে দেখেছি মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:25। আর ওর দোষ বরাবরই ছিল রাত্রে বাড়ি থাকতো না। সে বেরিয়ে যাবার পর ফণিও ঘর থেকে বেরোলো। মতিলালের ঘর করালিবাবুর শোবার ঘরের ঠিক নিচেই। পাছে পায়ের শব্দ হয় তাই ফণি এতক্ষণ অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে মিনিট 5 সময় লাগলো। তারপর সে তার ঘাড়ে অপটু হাতে ছুঁচ ফোটালো। 3 বার ফোটাবার পর তবে ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতন ডাক্তারির ছাত্র যদি এ কাজ করত, তাহলে 3 বার ফোটাবার দরকার পড়ত না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তার শেষ উইল বার করল। দেখল উইল তার নামেই। এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমন হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইল পড়ল। যখন দেখল উইল তারই নামে, তখন ফিরে এসে করালিবাবুকে খুন করল। সে যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লাগলো। এখন কথা হচ্ছে উইলখানা নিয়ে সে কি করবে। যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমারকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচাতে হলে একজনকে ফাঁসানো চাই। উইল আর ক্লোরোফর্মের শিশি সে সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এলো।
জানতো এত বড় কাণ্ডের পর সব ঘর খানাতল্লাশ হবেই, তখন উইলও বেরোবে, এক ঢিলে দুই পাখি মরবে। সুকুমারের ফাঁসি হবে আর সে সম্পত্তি পাবে। উইলটা ট্রাঙ্কের তলায় রাখতে গিয়ে একটু শব্দ হয়েছিল। সেই শব্দে সত্যবতীর ঘুম ভেঙে যায়। তখন রাত্রি 11:45। সে ভাবল দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলো, কিন্তু বাস্তবে সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরেছে যখন বাড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝবার দরকার আছে কি? উইলে দস্তখত না থাকার কারণ কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালিবাবু উইলটি লিখেছিলেন, তাই রাত্রে আর কিছু করেননি। সম্ভবত তাঁর ইচ্ছে ছিল পরদিন সকালে চাকর বামুনকে দিয়ে সই করিয়ে নেবেন। নীরবে ধূমপান করে কিছুক্ষণ কেটে গেল। তারপর জিজ্ঞেস করলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বলল? খুব ধন্যবাদ দিল তো? বিমর্ষভাবে মাথা নেড়ে ব্যোমকেশ বলল, না, শুধু গলায় আঁচল দিয়ে পেন নাম করলে। চমৎকার মেয়ে কিন্তু, তাই না? ব্যোমকেশ উঠে দাঁড়ালো, তর্জনী তুলে বলল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ, কেন বলো তো? উত্তর না দিয়ে ব্যোমকেশ পাশের ঘরে গেল। মিনিট 5 পরে বিশেষ সাজসজ্জা করে বেরিয়ে এলো। আমি বললাম, তোমার গোপনীয় মক্কেল তো ভারী শৌখিন লোক দেখছি। সিল্কের পাঞ্জাবি পরা ডিটেকটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখ মুছে ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ তো আর 4টিখানি কথা নয়, অনেক তোড়জোড় দরকার। সত্য অন্বেষণ তো অনেক দিন থেকেই করছো, কই এত সাজসজ্জা তো কখনো দেখিনি। সত্য অন্বেষণ আমি অল্পদিন থেকেই আরম্ভ করেছি। তার মানে? তার মানে অতি গম্ভীর। চললাম। মুচকি হেসে ব্যোমকেশ দরজার দিকে গেল। সত্য? ও! আমি লাফিয়ে গিয়ে তার কাঁধ চেপে ধরলাম। সত্যবতী? এ কদিন ধরে এই মহাসত্যটি অন্বেষণ করা হচ্ছিল বুঝি? হ্যাঁ ব্যোমকেশ, শেষে তোমার এই দশা? কবিতা হলে ঠিকই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। খবরদার, তুমি আমার চেয়ে বয়সে বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাসুর। ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলে ডাকবো। কেন কেন? আমাকে এত ভয় কেন? লেখক জাতটাকেই আমি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখি। বেশ, দাদাই হলাম তাহলে। ব্যোমকেশের মাথায় হাত রেখে বললাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়যাত্রায় বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি, সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বেরিয়ে পড়ল। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের 2য় পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।